বাবার জন্য আমি কিছুই করতে পারিনি রিদু। তার বড় ছেলে হিসেবে আমি ব্যর্থ। রিদওয়ান কিছু বলল না, বাবাকে সান্ত্বনা পর্যন্ত দিল না। জানতে চাইল, চাচ্চুকে খবর দিয়েছ? সে অসুস্থ তাই আসতে পারেনি। আর তোরও ফুফুদের তো জানিসই। ওয়াহেদ ভেজা গলায় জবাব দেয়। রিদওয়ান চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে। আমি ভেতরে যাচ্ছি। ওয়াহেদ কিছু বলল না। ভেজা চোখে সে তাজা কবরের দিকে তাকিয়ে থাকে। রিদওয়ান এলো দাদুর ঘরে, বাতি জ্বালিয়ে ঘুরে ঘুরে সব দেখছে। একদম পরিপাটি করে গুছিয়ে রাখা সব। এই ঘরে একটা সিন্দুক আছে। দাদুকে দেখতো এটাই তার প্রয়োজনীয় জিনিসগুলো গচ্ছিত রাখত। তালা দেওয়া সিন্দুকের চাবিটা পেল বালিশের তলায়। রিদওয়ান কি ভেবে সিন্দুক খুলল। সিন্দুকের মধ্যে কিছু কাগজপত্র, একটা ছোট গয়নার বাক্স আর একটা পুরনো আমলের ডায়েরি। রিদওয়ান কৌতূহলে ডায়েরি হাতে নিল, উল্টে পাল্টে দেখল। কিছু কিছু পাতায় ছোট্ট ছোট্ট করে লেখা আছে। রিদওয়ান ডায়েরি হাতে নিয়ে বসলো বিছানায়। ওয়াহেদের সাথে তোয়েবের মেয়ের বিয়ে ঠিক করছিলাম। হুট করে ওয়াহেদের ঢাকা থেকে তার ভার্সিটির কোনো মেয়েকে বিয়ে করে আনলো একা একা। বড্ড কষ্ট পেলাম। ওয়াহেদ কেন করলো এমন? আমার বন্ধুর কাছে কেন আমার মাথা নিচু করলো? বিয়েটা তো আমি ওর সাথে থেকে মতামত নিয়েই ঠিক করছিলাম। ও নিজের মুখে বলতে পারতো অন্য কাউকে পছন্দ করেও। আমি কষ্ট পেলেও মেনে নিতাম। সন্তান বাবা মাকে না বুঝলে সেই বাবা মায়ের কষ্টের শেষ থাকে না। তাদের এমন অবস্থা হয় যে না পারে সইতে, না পারে কইতে। রিদওয়ান পাতার পর পাতা পড়ে যায়। টুকরো টুকরো কত স্মৃতি জমা করেছে বুড়ো। প্রচণ্ড কৌতূহল নিয়ে রিদওয়ান ডায়েরির শেষ দিকে এলো। তাকে নিয়ে দাদু কিছু লিখেছে কিনা তা দেখতে। এক টুকরো লেখা পেল। রিদওয়ানের মধ্যেই নিজেরে দেখি আমি। রিদওয়ান আমার মধ্যে শান্ত, ধীর স্থির, দেখতে শুনতে মাশাআল্লাহ। ওর চেহারার দিকে তাকাইলে মনটা তৃপ্তিতে ভরে যায়। আমার ইচ্ছে ছিল রিদওয়ান ডাক্তার হব। আমি একটা হাসপাতাল দেব গ্রামে। রিদওয়ান সেই হাসপাতালের ডাক্তার হবে আর এই এলাকার মানুষকে সেবা করবে। সবাই গর্ব করে বলবে, ওই দেখো আব্দুর রবের নাতি রিদওয়ান যেমন ভালো ডাক্তার তেমন ভালো মানুষ। রিদওয়ানের দাদি অসুস্থ হইল, সে আমাকে ছেড়ে শহরে যাবে না চিকিৎসা নিতে। কিন্তু এই গ্রামে ভালো হাসপাতাল নাই। মানুষটা অনেক কষ্ট পেয়ে মারা গেল। আমার মনের ইচ্ছে পাকাপোক্ত হলো না। আল্লাহর ইচ্ছায় রিদওয়ান ডাক্তারি পড়ছে, কিন্তু ওকে মনের ইচ্ছা বলতে গেলে ডর লাগে। যদি আমারে ভুল বোঝে, আমার বাকি সন্তানের মতো দূরে সরে যায়। ইদানিং একটা চিন্তা খুব মগজ নষ্ট করতেছে। আমার পরে কে এই পরিবারের পরিচয় বাঁচিয়ে রাখবে? এই সম্পদ, ফসলি মাঠ যা আমি বহু কষ্টে অর্জন করছিলাম, সব কি পোকাই খাবে? কেউ কি দেখার থাকবে না? ছেলেমেয়েরা কেউ গ্রামে থাকতে চায় না। আমি না থাকলে তারা হয়তো সব বেচে দেবে। তিল তিল করে রক্ত পানি করে ঘরে তোলা এই বাড়িঘর একদিন ভূতের বাড়ি হয়ে যাব। এই ভেবে মন চঞ্চল হয়। অনেক ভেবে একটু স্বার্থপর হলাম এবার। চালাকি করে রিদওয়ানের বিয়ে দিলাম তৈয়বের নাতির সাথে। যদি এরপরে রিদওয়ান গ্রামমুখী হয়। রিদওয়ানের বুক ধরফর করে। কি লিখেছে দাদা জানে এসব? রিদওয়ান অস্থির হয়ে পাতা উল্টায়। কয়েক পাতা পর আবারও লেখা। রিদওয়ান দাদাভাই, যদি কখনো এই ডায়েরি তোমার হাতে আসে, সে আসে লিখে রাখলাম, আমি তোমার দাদা আব্দুর রব। তোমাকে আমার সমস্ত সম্পদের ওয়ারিশ করে গেলাম। এরপর তুমি আমার এই সম্পদের যা ব্যবস্থা করা করবে। আমি জানি এই সম্পদের ওয়ারিশ হিসেবে তোমার চাইতে যোগ্য কেউ নাই। আমার আর তোয়েবের বন্ধুত্বের স্মৃতিস্মারক হিসেবে তোমার আর শায়লার থেকে উত্তরাধিকার পাওয়ার দাবি করে গেলাম। জীবনে কারো কাছ থেকে কিছু চাই না, পাওয়ার আশা করি নাই। এই প্রথমবারের মতো তোমার কাছে কিছু চাইলাম। তুমি সেই চাওয়া পূরণ করবো কিনা সেইটা একান্ত তোমার ইচ্ছা। ভালো থেকো দাদা ভাই। আল্লাহ সর্বদাই তোমার মঙ্গল করুক। শায়লা, এখনো ঘুমাস কেন? তুই বাড়ি যাবি না? রুবিনার ডাকে মাথা তুলল শায়লা। কেন যাব? কি দরকার? রুবিনার মেজাজ তেতে গেল। ও কি কথা শায়লা, তোর শ্বশুর বাড়ির সবাই আছে সেইখানে, যাবি না কেন? রেদওয়ানকে অন্তত দেখতে পারিস। সে কি ছোট মানুষ যে তাকে দেখা লাগবে? আর ওই বাড়ির কারো আমাদের প্রয়োজন নাই। শুধু শুধু যে চেহারা দেখাবো কেন? রুবিনার ভ্রু কুঁচকে গেল। সে মেয়ের শিওরের কাছে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর কি হয়েছে শায়লা? এমন করতেছোস কেন? ওরা এত বড় শোক পাইছে। রেদওয়ান ছেলেটা দাদুর বড় ন্যাওটা ছিল। তোর এখন ওর পাশে থাকা দরকার। বউ তুই ওর, ওকে সান্ত্বনা দিতে হবে তোরই। শায়লা মায়ের কোলে উঠে এলো।
অনেক কথা বলতে ইচ্ছে করলেও বলতে পারল না। ছোট্ট করে বলল, রিদওয়ানের সাথে, ওর পরিবারের কাছে মা। তুমি শুধু শুধু চিন্তা করো। রুবিনার এবার সত্যি কপালে ভাঁজ পড়ল। তোর কি রেদওয়ানের সাথে ঝগড়া হয়েছে শাইলা? এতদিনেও জামাইয়ের প্রতি টান আসে নাই কেন? শায়লা উঠে বসলো, অসহায় কণ্ঠে শুধায়। কি চাও মা? সকাল থেকে রিদওয়ানকে নিয়ে পড়লে কেন? রুবিনা মুখ শুকনো করে বলল, খাবার বানাইছি, তোর দাদু ওর জন্য বসে আছে, তোরা নিয়ে ওই বাড়ি যাবে। শায়লা কোনো কথা না বলে উঠল। রুবিনা অবাক হলো। কই যাস? হাত মুখ ধুয়ে দাদুর সাথে ও বাড়ি যাই, না হলে তো আজ আমার খাওয়াও জুটবে না। রুবিনা হেসে দেয়। মেয়েটা কেন যে সবসময় এত জেদ করে। শায়লাকে দেখে ওয়াহিদ ডাকলো। শায়লা মামনি, তুমি এসে খুব ভালো করেছো। এই ঋতুটাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানো তো, একদম চুপচাপ হয়ে গেছে। একটু দেখো তোমার সাথে কথাটা তো বলে কিনা। শায়লা মাথা দুলিয়ে সেখান থেকে সরে গেল। জাকিয়া ওয়াহেদকে চোখ দিয়ে ধ্বংস করতে চাইল। ওয়াহেদ পাত্তা দিল না। পল্লবীকে আদেশ করলো সবাইকে নাস্তা দিতে। তৈয়ব মাওলানা চুপচাপ বসে আছে উঠোনে। ওয়াহেদ ডাকলো, চাচা, আমরা তো চলে যাব। রিদন থাকতে চাচ্ছে, কিন্তু ওকে একা রাখতে চাইছি না। শায়লা থাকলে আপনাদের সমস্যা নেই তো? তৈয়ব মাওলানা চুপ থেকে উত্তর দিল, সমস্যা কেন থাকবে? শায়লা তার বিয়ে করা বউ। তোমাদের আপত্তি না থাকলে আমাদেরও নাই। চাইলে রিদওয়ানকে আমাদের বাড়িতে নিয়ে যাইতে পারি। ওয়াহেদ বলল, ও যেতে চাইলে নেবেন, তাহলে আমরা চিন্তামুক্ত থাকতে পারবো। পারলে আমি কদিন ওর সাথে থেকে যেতাম, কিন্তু আমার ব্যবসার কাজ বলে ছেলেটাকে একা ছাড়তে হচ্ছে। তুমি ভাইবো না, আমরা ওর খেয়াল রাখবো। জানি চাচা, আব্বার পরে আপনিই আমাদের আপনজন। ওয়াহেদের কথা শোনা মাত্রই তৈয়ব মাওলানা ডুকরে কেঁদে উঠল। কে? রিদওয়ান খানিকটা বিরক্ত হলো। উপাস থেকে মৃদুস্বরে গুঞ্জন উঠল, আমি শায়লা। রিদওয়ান দরজা খুলে দিল। শায়লা ঢুকতেই আবারও দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। শায়লা এগিয়ে এসে ওর কাছে দাঁড়ায়। আপনার কি শরীর খারাপ? এই ঘরে এসে শুয়েছেন কেন? রিদওয়ান চোখ বুঝে উত্তর দিল। এই ঘরে থাকলে মনে হচ্ছে দাদুজানের কাছাকাছি থাকছে। শায়লা চুপচাপ দাঁড়িয়ে আছে। কি করবে ভেবেই পেল না। রিদওয়ান কপালের ওপর থেকে হাত সরিয়ে শায়লাকে ডাকে। তুমি দাঁড়িয়ে আছে কেন? এসো, এখানে বসো। নিজে সরে গিয়ে জায়গা করে দিল রিদওয়ান। শায়লা বসতে ওর কোলে নিজের মাথাটা এলিয়ে দিল। চুলগুলো টেনে দাও তো, মাথারও খুব ব্যথা করছে। শায়লা ভ্যাবাচাকা খেয়ে যায়। রিদওয়ান এত অধিকার নিয়ে কথাটা বলল যেন কতদিনের দাম্পত্য তাদের। রিদওয়ানের এত স্বাভাবিক আচরণ কেমন অদ্ভুত লাগে ওর কাছে। জীবনে প্রথম পুরুষের এমন স্পর্শে শায়লার শরীর শিরশির করে উঠল। পা দুটো যেন অসাড় হয়ে গেল। এই কেমন অনুভূতি! শায়লার শরীর না চাইতে বেয়ারা আচরণ করছে। বুক ধুকপুক করেই যাচ্ছে অনবরত। মনকে কড়া শাসনে রেখে শায়লা রিদওয়ানের মাথায় হাত রাখে। সিল্কে চুলগুলো আলতো হাতে টানে। আরামে চোখ বুঝে এলো রিদওয়ানের। সে পাশে ফিরে শায়লার কোমর জড়িয়ে ধরে। রিদওয়ানের উষ্ণ নিঃশ্বাস শায়লার পিঠের উপর আছড়ে পড়ছে। এবার শরীরে কম্পন টের পেল শায়লা। অসহ্য অনুভূতিতে টিকতে না পেরে ফিসফিস করলো, কি করছেন? ছাড়েন আমাকে। রিদওয়ান ছাড়ল না। জড়ানো গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো না কেন শায়লা? একটু কাছে আসতে চাইলে দূর ঠেলে দাও। আমি কি চাই তা একটু বুঝতে চাও না। কেন তো কঠোর হতো শায়লা? একটু সহজ হলে কি হয়? দাদু কি বলছে জানো? শায়লার অস্থির লাগে। সে জানতে চায় না দাদু কি বলেছে। রিদওয়ান আগে ছাড়ুক তাকে। সে ব্যাকুল হয়ে নিবেদন করলো, ছাড়েন প্লিজ। রিদওয়ান তাকে ছাড়ল না, উল্টো ভয়াবহ একটা কাজ করে ফেলল। সে শায়লার পেটে মুখ ঘষল তুমুল অনুভবে। চুমু দিল পরপর কয়েকটা। শায়লা থরথর কেঁপে ওঠে। তার শরীরে উত্তাপ ছড়াচ্ছে। মন তীব্রভাবে চাইছে বেয়ারা আচরণ করতে। বাধ্য হয়ে রিদওয়ানের চুল টেনে ধরল শায়লা। রিদওয়ান আচমকা তাকে ছেড়ে উঠে বসল। তার চোখে চোখ রাখল। টকটকে লাল চোখ রিদওয়ানের। শায়লা সম্মোহিতের মতন তাকিয়ে আছে। রিদওয়ান দুহাত বাড়িয়ে তাকে কাছে ডাকল। শায়লা বিস্মিত, হতভম্ব। মানুষটা কি করতে চাইছে? দাদু মারা গেছে আর চতুর্থ দিন। বাইরে ঘরে এক গাদা লোক।
এর কি মাথা খারাপ হয়েছে? তাছাড়া শায়লা এতদূর ভাবেইনি তাদের সম্পর্ক নিয়ে। এখন আবেগে ভেসে যাওয়া মানে শরীরের চাহিদার কাছে নতি স্বীকার করা। সবটা বুঝে উঠে দাঁড়ালো শায়লা ঘর থেকে বেরিয়ে যাবে বলে। আচমকা হাতে টান পড়ল। মুহূর্তের মাঝে নিজেকে আবিষ্কার করলো রিদওয়ানের বুকের তলায়। পাগলের মতন চুমু দিচ্ছে ওকে। কিছু বলার আগেই ওর অধৈর্যরা বেদখল হলো। হাত দুটো বন্দী হলো রিদওয়ানের হাতের মাঝে। রিদওয়ানের আগ্রাসী আচরণে শায়লা বাধা দিতে পারল না। তার শরীর মন দুটোই অবাধ্য আচরণ করছে। শরীর তীব্রভাবে রিদওয়ানকে চাইছে, মন রিদওয়ানকে তীব্রভাবে বাধা দিতে চাইছে। দুটানায় ভুগে রিদওয়ানের কাছে শায়লা ধরাশায়ী হলো দ্রুত। শুধু মুখে থাকা নয়নের কোল ঘেঁষে জলের ধারাটা থামল না। শায়লার লজ্জা পাওয়া উচিত, কিন্তু পাচ্ছে না। সে অনুভূতিহীন দৃষ্টিতে হাঁটুতে মুখ গুজে মেঝের দিকে তাকিয়ে আছে। তার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পিঠময়। কিছু অংশ বিছানায় পড়ে বিছানা ভিজে যাচ্ছে। মাঝে মাঝে যন্ত্রণায় মুখ কুঁচকে উঠছে তার। হালকা গোলাপি রঙের জামা তার গায়ে। সত্যি বলতে শায়লা ভীষণ সুন্দর লাগছে দেখতে। বাথরুম থেকে বেরিয়ে রিদওয়ান দেখলো শায়লাকে। দ্রুত হাতে গায়ে কাপড় চাপিয়ে শায়লার কাছে এলো। কোমল গলায় ডাকলো, শায়লা উঠবে না? সকালে খেয়েছে গেছো? রিদওয়ানের ডাকে শায়লা সাড়া না দিয়ে চুপ করে রইল। রিদওয়ান আবারও ডাকলো। শায়লা, আমি কিছু জানতে চেয়েছি। শায়লা তবুও চুপ করে রইল। চোখ মুখ কুঁচকে উঠতে রিদওয়ানের ভ্রু কুঁচকে গেল। পেট ব্যথা করছে? কোনো জবাব এলো না দেখে রিদওয়ান রেগে গেল। এবার এগিয়ে এসে শায়লার কাছে বসলো। ওর চিবুক ধরে মুখ উঁচু করে মৃদু স্বরে গর্জন করে উঠল, কি সমস্যা শায়লা? কথা বলছো না কেন? আমার কি অপরাধ? তোমাকে কাছে টানা? লাইক সিরিয়াসলি? শায়লা কথা না বললেও ওর চোখ দুটো ভিজে উঠল আপনাতেই। চোখের কোল ঘেঁষে জলের ধারা নেমে আসছে। রিদওয়ান হতবাক হয়ে গেল। এমন কি করেছে সে? স্ত্রীকে কাছে টেনেছে বিয়ের বছর খানেক বাদে, তাতেও কি দোষ করেছে? রিদওয়ান বিরক্তির চূড়ান্ত হলেও নিজেকে শান্ত রেখে নরম কণ্ঠে শোধায়, কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন? শায়লা ফোপাতে ফোপাতে বলল, কেন এমন করলেন আপনি? একটু ধৈর্য ধরা গেল না? একটু ধৈর্য? কি বলছো শায়লা? বিয়ের 1 বছর পার হয়ে গেছে। আমি কখনো তোমাকে জোর করেছে? বলো। সামান্য চুমু খেতে চাইলো তোমার আপত্তি? তাহলে বলো কতদিন ধৈর্য ধরলে তোমাকে পেতাম। আমি মানুষ শায়লা, অবশ্যই আমার ধৈর্যের চ্যুতি ঘটবে। রোবট হলে ভিন্ন কথা ছিল। তবে তুমি কেন আমাকে দোষ দিচ্ছ? রাজি না হলে বাধা দিতে পারতে, বাধা দাওনি কিন্তু। শায়লা কথা বলল না, তবে নয়ন জল থামল না। রিদওয়ান এবার ওকে বুকে টানলো। বোকামে কাঁদছো কেন? যা হয়েছে এটা খুব নর্মাল স্বামী স্ত্রীর মধ্যে। রিদওয়ানের বুকে গিয়ে হু হু করে কেঁদে দিল শায়লা। তাই বলে সময় দেখবেন না? বাইরে সবাই বসে আছে। দাদু মারা গেছে কয়দিন হলো। এখন এই মুহূর্তে এসব মাথায় এলো কি করে? আমি সকলকে মুখ দেখাবো কি করে? রিদওয়ানের হাসি পেল ভীষণ, কিন্তু হাসলো না। জানে হাসলে এই বোকা মেয়েটা আরও বেশি রেগে যাবে। সে যত্ন করে শায়লার চোখের জল মুছে দিয়ে কপালে চুমু দিল। কেউ কিচ্ছু ভাবে না বোকামে। কেন সব নিয়ে ভাবছো বলো তো? চলো নাস্তা করতে যাই। শায়লা গোয়ারের মতো মাথা নাড়ালো। আমি যাব এখন। খাবো না, খেয়ে এসেছি, ঘুমাবো একটু। রিদওয়ান ওকে জোর করলো না, বরং চোখ মুখ কুঁচকে উঠতে জানতে চাইলো। কি হচ্ছে? শায়লা খেঁকিয়ে উঠল। কিছু না, নিজের কাজ করুন, যান। বলেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রিদওয়ান কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। খাওয়ার টেবিলে মোটামুটি সবাই আছে। রিদওয়ান বসলো সবার সাথে। ওয়াহিদ ওকে দেখে বলল, তুমি কদিন থাকবে রিদু? আমরা বিকেলে মিলাদ শেষে ঢাকায় রওনা দেব। 3 দিন থাকবো বাবা, 3 দিন পর ফিরবো। এক্সাম শুরু হবে আর কিছুদিনের মধ্যে। ওয়াহিদ মাথা নাড়ল। জাকিয়া সন্দিহান নজরে ছেলেকে দেখছে। সদ্য গোসল নেওয়া রিদওয়ানকে দেখে তার অভিজ্ঞ চোখ অনেক কিছু বুঝে নিয়েছে। শায়লা ঘর থেকে বের হয়নি এখনো। রিদওয়ানও কিছু বলছে না। সে জানতে চাইল, তোর বউ কই? খাবে না? রিদওয়ান আড়ষ্ট হয়ে জবাব দিল, ও নাকি মাথা ধরেছে তাই শুয়ে আছে। জাকিয়া আরও কিছু বলতে যাচ্ছিল। ওয়াহিদ সুযোগ না দিয়ে জানতে চাইল, তোর প্ল্যান কি রিদু? এরপর কোথায় যাবি পড়তে? কোনো ডিগ্রি নিবি ভেবেছিস কিছু? রিদওয়ান রুটি মুখে দিতে দিতে মাথা নাড়ল। এখনো ভাবিনি বাবা, তবে আমি আগে বিসিএস দেব, সরকারি চাকরিতে জয়েন করে তারপর বাইরে কোথাও পড়তে যাব। জাকিয়া বিরক্ত হলো। বিসিএস দিয়ে কি হবে?
সেই তো পোস্টিং দিবে কোনো অজপাড়া গায়ে। তুই ওসব পারবি করতে? পারবো না কেন, সব পারতে হবে। ডাক্তার বলছে কি শুধু শহরে এসিতে বসে বসে রোগী দেখার জন্য? তবে বাবা, আমি একটা জিনিস ভেবেছি। ওয়াহিদ ছেলের দিকে তাকালো। কি ভেবেছিস? দাদুর অনেক সম্পত্তি, ভাবছি দাদুর জায়গার উপর একটা উন্নত মানের হাসপাতাল তৈরি করব। তাতেই গ্রামের মানুষের উপকার হবে। তুমি কি কিছু ইনভেস্ট করতে পারবে? ওয়াহিদ সত্যিকার অর্থেই অবাক হলো। রিদওয়ানের কথা বুঝতে চাইল। সত্যি কি রিদওয়ান এমন কিছু বলছে? ওয়াহিদের অবাক দৃষ্টি দেখে রিদওয়ান হাসল। অবাক হচ্ছে নাকি বাবা? ওয়াহিদ মাথা নাড়ল। অবশ্যই অবাক হচ্ছি, সেই সাথে দারুণ খুশি লাগছে। জানিস, বাবা চাইতেন আমি ডাক্তার হই, গ্রামের মানুষদের চিকিৎসা দেই। আজ তোর কথা শুনে মনে হচ্ছে আগে কেন এমন কিছু আমার মাথায় আসেনি। শুধু ডাক্তার হয়েই ট্রিটমেন্ট দিতে হবে ব্যাপারটা এমন তো না। খুব ভালো একটা বুদ্ধি বলেছিস। আমি ভেবে দেখি টাকা পয়সার কি ব্যবস্থা করা যায়। কবে নাগাদ শুরু করতে চাস? তা বছর 3 লাগবে। পাশ করে বেরিয়ে বিসিএস, তারপর একটা ডিগ্রি, ফিরে সেই কাজটায় হাত লাগাবো। জাকিয়া রেগে গেল। সত্যি করে বল তো ঋতু, তোর প্ল্যান কি? এখানে থিতু হতে চাচ্ছিস? সেরকম কিছু এখনো ভাবিনি মা, হতেও পারে। বাহ, তোর দাদা যান তাহলে জিতেই গেল। বুড়ো মরতে মরতে নিজের কাজ হাসিল করেই নিল। নিজের ছেলে মেয়েদের সাথে পারলো না বলে আমার ছেলেটাকে নিয়েই পড়লো। রিদওয়ান চিৎকার করলো। মা, মুখে লাগাম দাও। কিছু বলছো দাদুকে নিয়ে? মানুষটার কবরের মাটি এখনো শুকায়নি। জাকিয়া দুপ ধাপ পা ফেলে চলে গেল। ওয়াহিদ মাথা নিচু করে বসে আছে। রিদওয়ান বাবাকে দেখলো এক পলক, হাতে হাত রেখে চাপ দিল। সরি বাবা, মায়ের কথা বাদ দাও। কল্যাণ চুপ করেছিল এতক্ষণ। সে মুখ খুলল। কিন্তু দাদুর সব সম্পদ নিয়ে কিছু করার কথা চাচা ফুপু মানবে? তারা সম্পদের ভাগ দাবি করবে না? রিদওয়ান কি ভেবে বলল? দাদু কোনো ভুল করে গেছে কিনা খোঁজ করতে হবে। তৈয়ব দাদুর ব্যাপারে জানতে পারে। ওয়াহিদ মাথা নাড়ে। ঠিক আছে, আমি তৈয়ব চাচার সাথে কথা বলবো, তবে এবার না। মানুষটা খুব মুষড়ে আছে। আমি কদিন পরে আবার আসব, তখন এই বিষয়ে খোঁজ খবর করব। রিদওয়ান খাবার শেষ করে চা হাতে নিয়ে উঠল। দুপুরের খাবারের সময় হলে শায়লাকে ডাকলো রিদওয়ান। শায়লা, এরপর তো উঠো। সবাই কি ভাববে বলো তো? সে সকাল থেকে ঘরে বসে আছো। শায়লা উঠে বসলো, কাট কাট গলায় জবাব দিল। সে কথা আপনার ভাবা উচিত ছিল আগে। রিদওয়ান হেসে দিল। শায়লার কাছাকাছি এসে মৃদুস্বরে বলল, কোথায় ভাবলাম প্রথমবার তোমার কাছে গেলাম বলে তুমি লজ্জা পাবে, এখন দেখছি লজ্জা তো দূর, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। শায়লা আড়ষ্ট হয়ে নিজেকে গুটিয়ে নিল। ওর গাল দুটোর লালচে রং নজর এড়ায়নি রিদওয়ানের। ভাবলো আরেকটু লজ্জা দেবে, একটু কঠোর মেয়েটাকে। কিন্তু তার আগেই পল্লবী ঘরে ঢুকলো। দুজনেই অপ্রস্তুত হয়ে ছিটকে দূরে সরে গেল। শায়লা লজ্জায় মাথা নিচু করে। পল্লবী তা দেখে হেসে কুটি কুটি। এই, তোরা দুটিতে সারা ঘরে কি করেছিস বলতো? আর কত রোম্যান্স চলবে তোদের? রিদওয়ান মাথা চুলকায়। তেমন কিছু না ভাবি, তোমার তেরা যাকে বোঝাচ্ছিলাম একটা। পল্লবী এসে শায়লার কাছে দাঁড়ায়। ওর চিবুক ধরে মুখ তুলে দেখে মুচকি হাসলো। তা কি বোঝাচ্ছিলি শুনি? এই রে শায়লা, তোর এখন কি হয়েছে? অমন লাল হয়ে আছিস কেন? পল্লবী ওর ঠোঁটে হাত বুলিয়ে দেয়। শায়লা টকটকে মুখ নিয়ে রাগে কটমট দৃষ্টিতে রিদওয়ানকে দেখল। রিদওয়ান দ্রুত ঘর ছেড়ে পালালো। পল্লবী মৃদু হাসলো। তোদের ফার্স্ট টাইম ছিল শায়লা? শায়লা চুপ করে রইল। পল্লবী অবাক কণ্ঠে বলল, ঋতুটার এত ধৈর্য জানতাম না তো। এতদিন অপেক্ষা করেছে। তুমি কত লাকি শায়লা। শায়লা তবুও চুপ দেখে পল্লবী ভ্রু কুচকে বলল, তুই রাজি ছিলি না? রাগ করে আছিস ঋতুর উপরে? এই জন্য রুম থেকে বেরিয়েছিস না? শায়লা মুখ হয়ে আছে। পল্লবী ওর মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি, শোন, আজ আমরা চলে যাব। পুরো বাড়ি ফাঁকা থাকবে। তোদের দুটিতে বেশ হানিমুন সারতে পারবি, বুঝলি? এবার চল বাইরে। এভাবে ঘরে বসে থাকলে সবাই কিভাবে বলতো? শায়লা ফোঁস করে শ্বাস ছাড়ে। নিজেকে বোধহীন লাগছে তার। কান ঝাঝা করছে। রোবটের মতো মৃদুস্বরে বলল, তুমি যাও ভাবি, আমি আসছি একটু পরে। তাড়াতাড়ি আয়, সবাই বসে আছে টেবিলে। পল্লবী চলে যেতে শায়লা দাদুর পুরনো আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে দেখলো অনেকটা সময় নিয়ে। ঠোঁটে লিপস্টিক দেবে সেই উপায়ও নেই।
এ বাড়িতে তার কোনো জিনিসই নেই। সে প্রতিদিন সকালে আসে, সন্ধ্যায় চলে যায়। এখন এই অবস্থাতেই বাইরে যেতে হবে। ক্লান্ত হাতে চুলগুলো খোপা করে নিল, মাথাটা ওড়না দিয়ে জড়িয়ে নিল ভালো মতো। তারপর সন্তুষ্ট হয়ে বাইরে এলো। যাবার বেলায় হইচইয়ের সুযোগে শায়লাকে আলগোছে পেছনে টেনে নিল জাকিয়া। শায়লা ভয় পেয়ে চিৎকার করবে, তখনই মুখে আঙুল দিল জাকিয়া। চিৎকার করো না, জরুরি কথা বলবো তাই টেনে আনলাম। শায়লা ফ্যাকাশে মুখে তাকিয়ে আছে জাকিয়ার দিকে। এই মহিলা কি বলতে পারে ভেবে শরীরের ঘাম ছাড়ে। জাকিয়া ফিসফিস করলো, তুমি পড়াশোনা করছো, রিদুর পড়াশোনা শেষ হয়নি। ওর স্বপ্ন দেশের বাইরে থেকে ডিগ্রি আনবে। খবরদার, এখনই ওকে বাচ্চা দিয়ে বেঁধে ফেলার চেষ্টা করো না। ওর জীবন নষ্ট করার চেষ্টা করবে না। গাইয়া মেয়েদের মতো বাচ্চা দিয়ে স্বামীকে আটকে রাখবে তেমন ভাবনা যেন না থাকে। অবশ্য বাচ্চা হলেও যে স্বামী আটকে থাকে তাও না, প্রমাণ তো তোমার চোখের সামনেই আছে। শোনো মেয়ে, পেটে বাচ্চা আসার আগে ব্যবস্থা নেবে, আমি যেন এই বিষয়ে কোনো খবর না পাই। জাকিয়া চলে গেল। শায়লার চোখে টলমল জল। লজ্জার গ্লানিতে হৃদয় পূর্ণ হয়ে গেছে। আর কত অপদস্থ হবেও। রিদওয়ান কেন বোঝে না তাকে? কেন বারবার অপমানের দুয়ারে ঠেলে দেয় তাকে? সে তো রিদওয়ানকে কাছে টানতে চায়নি। রিদওয়ানই বারবার আসে তার কাছে। তাহলে দায় কেন তার একার হবে? কথা কেন সে একা শুনবে? শায়লা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে ছুটল। আর আসবে না রিদওয়ানের কাছে। সবাইকে বিদায় দিয়ে রিদওয়ান ঘরে ফিরে শায়লাকে খুঁজল। দাদুর ঘরে না পেয়ে অন্য ঘরগুলোতেও উঁকি দিল। কোথাও না পেয়ে তার ভ্রু কুঁচকে গেল। ও বাড়িতে ফোন দিল। রুবিনা ফোন তুলতেই রিদওয়ান সালাম জানালো। মা, শালা কি বাড়ি গেছে? রুবিনা অস্ফুটে উত্তর দিল। এসেছে। রুবিনার কণ্ঠ খানিকটা রুক্ষ শোনালো। রিদওয়ান জানতে চাইল, কি হয়েছে মা? রেগে গেছেন কোন কারণে? একটু থেমে রুবিনা বলে উঠল, রিদওয়ান, তোমার সাথে কি ওর ঝগড়া হয়েছে? ওকে কাঁদতে কাঁদতে এসে ঘরে দৌড় দিতে দেখলাম। রিদওয়ান বিস্মিত হয়ে জবাব দিল, না তো, কোনো কথা হয়নি ওর সাথে। আচ্ছা, আমি আসছি এখনই। রুবিনা তাড়াতাড়ি বলে উঠল, এসো না রিদওয়ান, এখন হয়তো কোনো কারণে ও রেগে আছে, তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। তুমি বরং কাল এসো। রিদওয়ানের মনটা খারাপ হলো ভীষণ। কোথায় ভেবেছিল কয়েকটা দিন শায়লার সাথে অন্তরঙ্গ সময় কাটাবে। ঢাকায় যে ভীষণ ব্যস্ত হয়ে যাবে। আবার কবে এমন সময় পাবে তাও জানে না। মেয়েটার কি হলো হঠাৎ করে? কেউ কি কিছু বলেছে? মা কিছু বলেনি তো? রিদওয়ানের কপাল কুঞ্চিত হলো। পরদিন ভোরে ঘুম ভাঙতেই শায়লাকে ফোন দিল রিদওয়ান। ওর ফোনটা বন্ধ পেয়ে এবার কেন যেন রিদওয়ানেরও অভিমান হলো। বারবার সেধে সেধে শায়লার কাছে ছোট হওয়া গায়ে লাগছে এবার। শায়লা কেন তাকে একটুও বোঝার চেষ্টা করছে না? সম্পর্ক ঠিক করতে বারবার তাকেই কেন এগোতে হবে? শায়লার কি কোনো দায় নেই? যদি এমন হয় তাহলে সেও আর শায়লার দিকে এগোবে না। শায়লার যদি তাকে প্রয়োজন না হয় তবে তারও শায়লাকে প্রয়োজন নেই। শায়লা থেকে নিজের মনোযোগ হাঁটাতে নাস্তা করে রিদওয়ান দাদাজানের সিন্দুক খুলে বসলো। একে একে সব বের করে সিন্দুক থেকে গহনার বাক্সটা খুলে বেশ চমকে গেল সে। রূপার কোমরবন্ধ থেকে শুরু করে গলার সীতা, মাথা জড়োয়া টিকলি আছে। রিদওয়ান পুরো গহনার সেটটা বিছানায় সাজালো। কল্পনা করলো শায়লাকে কেমন লাগবে এই সেটটা গায়ে জড়ালে। রিদওয়ানের ঠোঁটের কোণে মোহনীয় হাসি চলে এলো। খুব ইচ্ছে করছে শায়লাকে এই গহনা পরিয়ে দেখতে। তৎক্ষণাৎ শায়লার কাছে যেতে মন চাইল। পরক্ষণেই মনে পড়ল শায়লা কাল না বলে চলে গেছে। একবারও ফোন দেওয়ার প্রয়োজনও করেনি। রিদওয়ানের অভিমানেরা ফেরত এলো। বারবার নিজেকে হুমকি দিল, শায়লার কথা আর ভাববি না রিদওয়ান, ও তোকে মনে করছে না, তোর কিসের দায়? রিদওয়ান মন খারাপ করে গহনাগুলো পুনরায় বাক্সে তুলে রাখলো। কাগজের ফাইলটা নিয়ে পড়ল। সব কাগজ দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল হলো। রিদওয়ান ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। অনেকক্ষণ রিদওয়ানের সাড়া না পেয়ে আমির এসে ডাকলো, রিদওয়ান ভাই, খাবে নাকি? সন্ধ্যা নামলো যে। ঘুমন্ত রিদওয়ান ধরফরিয়ে উঠে বসলো। কি হয়েছে আমির ভাই? রাত হইল, তুমি দুপুরে খেলে না, গোসলও দিলে না। তৈয়ব দাদা এসে অনেকক্ষণ বসেছিল। আমাকে ডাকলে না কেন? তুমি ঘুম গেছে শুনে মানা করলো, বললো ঘুম থেকে উঠলে যেন বাড়িতে যাও একবার। রিদওয়ান হামি আটকালো। ঠিক আছে, আমি গোসল দিচ্ছি,
ভাবিকে বলো ভাত দিতে, কেউ বাড়িতে যাব। আমির চলে গেল। রিদওয়ান একবার ভাবলো যাবে না ও বাড়িতে, পরক্ষণেই ভাবলো শুধু শায়লার জন্য বাকি সবার সাথে রাগ দেখানো অভদ্রতা, তাই সিদ্ধান্ত পাল্টে ফেলল। দাদাজানের সিন্ধুকে সব গুছিয়ে তালা দিয়ে গোসলে ঢুকলো রিদওয়ান। রিদওয়ানকে দেখেই তৈয়ব মাওলানা হৈ হৈ করে উঠলেন। কাল থেকে তুমি একা একা রইছো ওই বাড়িতে, তাই তোমাকে আসতে বলছিলাম। রিদওয়ান হাসলো। একা কোথায় দাদু? আমির ভাই, ভাবি, তারা বাচ্চারা। তৈয়ব মাওলানা ম্লান মুখে বলল, তবুও রব দেখে মন খারাপ করতেছে। আমি তোমার কোনো যত্ন করতে পারতেছি না। তুমি এখন থেকে ঢাকা যাওয়ার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবা। না দাদু, বরং শালাকে নিয়ে যায়। দাদুর কাছে থাকতে ভাল লাগছে আমার। আবার কবে না কবে আসা হবে। সে কথা শুনে তৈয়ব মাওলানা নীরব হলেন। দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। দেখো শায়লা আছে নিজের ঘরেই। রিদওয়ান শায়লার ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরের দরজা আটকে বসে আছে শায়লা। রিদওয়ান দরজায় নক করলে আওয়াজ এলো না কোনো। আবারও দরজায় শব্দ করলো রিদওয়ান। অনেকটা সময় পার হওয়ার পর দরজা খুলে গেল। রিদওয়ান ঘরে ঢুকতেই শায়লা চমকে গেল। আপনি? রিদওয়ান স্বাভাবিকভাবেই জানতে চাইল, তুমি কি অন্য কাউকে আশা করছিলে? কেন এসেছেন? শায়লার রোবটিক কণ্ঠ শুনে মেজাজ খারাপ হলো রিদওয়ানের। বউয়ের কাছে এসেছে, মন চাইছে তাই এসেছে। এখন আসার জন্য কি কৈফিয়ত দিতে হবে? আমি ওই বাড়িতে একা জানার পরও তুমি আমাকে রেখে চলে কেন আসলে? বলো তো আসলে, এমনকি একটা ফোনও পর্যন্ত করোনি। ভালো লাগছিল না, তাই চলে এসেছি। সবসময় নিজের ভালো লাগার মতো কাজ করতে হবে? আমি কি তোমার জীবনে কোনো ইম্পর্টেন্স রাখি না? এত কেন অবহেলা শায়লা? রিদওয়ানের কথায় শায়লার মনে যেন আগুন জ্বলে উঠল। আপনি আমার কাছে কেন এসেছেন? শরীরের লোভে? বিয়ে করেছেন, বইয়ের শরীর না হলে চলছে না, তাই একটু ভালোবাসার অভিনয় করছেন। বারবার বলার পরও কেন বুঝতে পারছেন না? এসব এখন আমি চাই না। লেখাপড়া করে নিজের একটা পরিচয় বানাতে চাই, তারপর না হয় বিয়ে আর সংসার খেলা নিয়ে কিছু ভাববো। রিদওয়ান হতবাক হয়ে গেল। সে হতভম্ব হয়ে শায়লার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি বললে তুমি? আমি তোমার শরীরের লোভে ভালোবাসার অভিনয় করছে? শায়লা নির্বিকার হয়ে উত্তর দিল, তা নয়তো কি? দাদু মারা গেল, ঘর ভর্তি মানুষ, আর আপনার আমাকে চাই। এখন নিজেকে সাধু বলবেন না আবার? রিদওয়ান ছুটে এসে শায়লার গাল চেপে ধরল। এত বড় অপবাদ দিলে আমাকে? 1 বছর একবার কাছে টেনেছে, তাই এত বড় অপবাদ? নিজেকে বারবার সংযত করেছি, তবু আমাকে আঘাত করে কথা বলতে বাধল না তোমার? শায়লা ব্যথায় কুঁকিয়ে উঠল। রিদওয়ানও সর্বশক্তি মনে হয় গালের ওপর প্রয়োগ করেছে, কিন্তু শায়লার ব্যথা পাওয়াটা দেখেও দেখল না সে। হিসিয়ে বলল, অপবাদ যখন দিলেই অপবাদ মাথা পেতে নেব। তোমার কথা সত্যি প্রমাণ করব। আমি যে সাধু না তা আজ প্রমাণ করব। বলেই প্রচণ্ড আক্রোশে শায়লার অধর আঁকড়ে ধরল নিজের অধর ধারা। শায়লা ধাক্কা দিয়ে রিদওয়ানকে সরিয়ে দিতে চাইল, পারল না। যেন অসুরের আত্মা ভর করেছে ওর মধ্যে। শায়লাকে জড়িয়ে ধরে বিছানায় এনে ফেলল। কিছুক্ষণ ধস্তাধস্তি করে শায়লা দুর্বল নিস্তেজ হয়ে গেছে। সে অসহায় হয়ে চুপচাপ শুয়ে আছে আর চোখের জল ফেলছে। একবার কেবল দুর্বল গলায় ফিসফিস করল, রিদওয়ান, আপনি আমার সাথে জোর জবরদস্তি করেছেন। তীব্র আক্রোশ রিদওয়ানকে কালা বানিয়ে দিয়েছে। সে যেন শুনেও শুনল না। সে তার সমস্ত অপমানের যন্ত্রণা ভুলছে শায়লাকে যন্ত্রণা দিয়ে। রিদওয়ান চরম অভদ্রের মতো শায়লার শরীর দংশন করে চলেছে। অনেকটা সময় পার হওয়ার পর ক্লান্ত গলায় রিদওয়ান শায়লার কানে ফিসফিস করে বলল, শায়লা, এটা হলো অপমান। আমার মান দেওয়াটা যেহেতু বুঝলে না, তাই তোমাকে অপমান করলাম আজ। আজকের পর থেকে আর আমাকে দেখতে হবে না তোমার। তোমার শরীর লোভী ছেলেটাকে তোমার আশেপাশে দেখবে না তুমি। তুমি না ডাকলে আর কোনোদিন আসবো না তোমার সামনে। আজকের পর থেকে তুমি আমাকে ঘেন্না করো শায়লা, তাতে তোমার বেঁচে থাকতে সুবিধা হবে। শায়লা 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। কেন এমন করেছেন রিদওয়ান? শায়লার জীবনে রিদওয়ান যেমন আচমকা এসেছিল, তেমন আচমকায় যেন হারিয়ে গেল। সেদিনের পর থেকে রিদওয়ানের ছায়াও পড়েনি শায়লার জীবনে। এমনকি যারা এতদিন রিদওয়ানের কথা বলে মুখে ফেনা তুলে ফেলতো, তারা ভুলেও রিদওয়ানের নাম উচ্চারণ করে না শায়লার সামনে। এই যে মহুয়া মেডিকেলে পড়ছে, রিদওয়ান ভাইয়ার নাম ডেকে ডেকে হয়রান হতো, সেও বলে না আর।
এত কাছাকাছি থেকেও বোনের সাথে কদাচিৎ দেখা হয় শায়লার। মহুয়া ভীষণ ব্যস্ত থাকে, ক্লাস, পড়া, তারপর টিউশন, এক দৌড়ের জীবন তার। এত সময় কোথায় তার? শায়লা নিজেও দৌড়ের ওপর থাকে, ক্লাস, এক্সাম, পড়ালেখা, তার ওপর 1.5 বছর আগে শখের বসে ইউটিউবে নিজের একটা ভিডিও চ্যানেল খুলেছে। সেখানে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাসের ভিডিও আপলোড দেয় নিয়মিত। এই কাজে প্রচুর সময় ব্যয় হয় শায়লার। গত 1.5 বছরে হাঁটি হাঁটি পা পা করে ইউটিউব চ্যানেলের গ্রোথ ভালোই হয়েছে। বছরখানেক হলেও ফেসবুক পেজ খুলে সেখানেও রেগুলার ভিডিও আপলোড দেয়। তরতরিতে ভিউ বাড়ছে, সেই সাথে বাড়ছে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স। শায়লাও অন্যদিকে মন দেওয়ার সময় করতে পারে না। তবে রিদওয়ানকে একদম যে মনে পড়ে না এমন বললে ভুল হবে। শাওয়ার নিতে গিয়ে বুকের খাঁচে কালো হয়ে থাকা দাগটায় নজর গেলে রিদওয়ানকে মনে পড়ে তার। হুটহাট গভীর রাতে ঘুম ভেঙে গেলে শায়লা চুপ করে বিছানায় বসে থাকে। ভীষণ হাঁসফাঁস লাগে তার। কেউ যেন কানের কাছে ফিসফিস করে, তুমি না ডাকলে আর কোনোদিন আসবো না তোমার সামনে। আজকের পর থেকে তুমি আমাকে ঘেন্না করো শায়লা, তাতে তোমার বেঁচে থাকতে সুবিধা হবে। শায়লা চমকে ওঠে। আশেপাশে তাকিয়ে আতিপাতি খুঁজে কথা বলা মানুষটাকে খুঁজে না পেয়ে একসময় বোঝে তার অস্তিত্ব নেই রুমে। দাঁতে দাঁত চেপে নিজের বুকের গভীর থেকে উঠে আসা কান্না দমন করে। চোখ দুটো অবশ্য অবাধ্য হয়ে যায়, দরদরিয়ে জল গড়ায় দু চোখ বেয়ে। কেন কাঁদছে তাও যদি বুঝতো সান্ত্বনা পেত। সেই স্মৃতিটা এত কুৎসিত, তবু কেন রিদওয়ানকে ঘৃণা করতে পারে না? কেন বুক জুড়ে হাহাকার হয়? শায়লা মুখে পানি দেয়, 1 কাপ চা বানিয়ে এনে পড়ার টেবিলে বসে। বই টেনে নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তার মন পড়ে থাকে এলোমেলো ভাবনায়। ইদানিং মনে হয় ছোট্ট একটা শহর ঢাকা। আগে কারণে অকারণে রিদওয়ানের সাথে দেখা হতো, অথচ গত 2 বছরের বেশি সময়ে একদিনও হয়নি। কেন? হেও কি সম্ভব? ক্লান্ত অবসন্ন শায়লা আবার বিছানায় আসে। এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে যায়। এভাবেই ভালো মন্দ মিলিয়ে দিন কাটছে তার। অনেক দিন পরে সকালের দিকে ওয়াহেদের ফোন এলো বলে অবাক হলো শায়লা। ওয়াহেদ নিয়ম করে তার খোঁজ রাখে, কোনো সমস্যা আছে কিনা, কিছু প্রয়োজন আছে কিনা। সামান্য 2টো লাইন তবু শায়লার ভালো লাগে। এই সাথে কিঞ্চিত অস্বস্তি বোধ হয়। ওয়াহেদ এতদিনে একবারও রিদওয়ানের কথা বলেনি ওর কাছে, এমনকি জানতেও চায়নি ওদের ব্যাপার। তবুও স্বাভাবিক আচরণ করে ওর সাথে। এটা তাকে সত্যি অবাক করে। ওয়াহেদের ফোন বলেই তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে শায়লা। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। আম্মু, তুমি কেমন আছো? এই বাবাটার একবারও খোঁজ নাও না, খুব রাগ করেছি তোমার উপর। ওয়াহেদের কথায় থতমত খেলো শায়লা। লজ্জাও কম পেল না। সত্যিই সে নিজ থেকে ফোন দেয় না কখনো। মিনমিন করে উত্তর দিল, সরি আঙ্কেল, আসলে এত ব্যস্ত থাকি যে সময় করে উঠতে পারি না। আই এম রিয়েলি সরি। ওয়াহেদ হাসলো মৃদুস্বরে। তাও ঠিক, তুমি ভীষণ ব্যস্ত, এটা তো জানা কথাই। যদিও পড়ালেখার পাঠ চুকেছে অনেক আগে, তবুও মাঝে মাঝে তোমার ক্লাসগুলো দেখি। নতুন করে অঙ্ক শিখছি, খুব মজা লাগছে জানো তো। ফোনের ওপাশে শায়লা লাজুক হেসে নীরব রইল। ওয়াহেদ বলল, তুমি কিন্তু দারুণ পড়াও শায়লা। একে তোমার ভিডিও দেখে জানলে অবাক হবে, তোমাকে নিয়ে প্রাউড হয় মেয়ে। নিজের প্রশংসা শুনে দমে গেল শায়লা। ওয়াহেদ বুঝেই কথা পাল্টে নেয়। শোনো, তুমি তো আমাদের বাড়ির রাস্তা ভুলেই গেছো, আমাদেরকেও ভুলে গেছো, এটা কি ঠিক? শায়লা বলার কিছু খুঁজে পেল না। ওয়াহেদ বলে উঠল, রিদওয়ানের ফ্লাইট তো আগামীকাল, তুমি আসছো তো? শায়লার ভ্রু কুঁচকে গেল। রিদওয়ানের ফ্লাইট মানে? বুকটা ধক করে উঠল। কোথায় যাচ্ছে রিদওয়ান? সে প্রশ্ন করেই ফেলল। ফ্লাইট মানে? ও 2 বছরের জন্য ইউকে যাচ্ছে এমডি করতে। অনেক দিনের জন্য যাচ্ছে বলেই তোমাকে বলা। অবশ্য রিদওয়ান বলেছিল তোমাকে না জানাতে, তোমার মন খারাপ হবে তাই। আমার মনে হলো এতদিনের জন্য যাচ্ছে, একবার দেখা করা উচিত তোমাদের। আমি জোর করব না তোমাকে, যদি ইচ্ছে হয় তাহলে এসো, রিদওয়ানের ভালো লাগবে। শায়লার বুকটায় যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে। সে কোনো রকমে বলল, আমি চেষ্টা করবো আঙ্কেল, কোনো শিডিউল না থাকলে যাব। এখন আবার ল্যাব এক্সাম চলছে তো। ওয়াহেদ খানিকটা মন খারাপ করা গলায় বলল, কষ্ট করে হলেও এসো। ছেলেটা কিছু না বললেও জানি তোমাকে দেখলে খুশি হবে, বাকিটা তোমার ইচ্ছে। জি। বলে তাড়াতাড়ি ফোন নামিয়ে রাখলো শায়লা।
তার ভীষণ শরীর খারাপ লাগছে। এক গ্লাস পানি খেলো শায়লা, ছটফট করে বিছানায় যেয়ে শুয়ে পড়ল, কিন্তু শান্তি পেল না। কি হচ্ছে এসব? রিদওয়ান দেশের বাইরে যাচ্ছে, তাকে একটিবার জানালো না, এমনকি তার পরিবারের লোকজনকেও জানালো না। দাঁতে দাঁত চাপে শায়লা। রিদওয়ানও তাহলে ধোঁকাবাজি করলো তার সাথে? দাদাজানের ওপর ভীষণ রাগ উঠল শায়লার। খুব তো গর্ব করতো রিদওয়ানকে নিয়ে। এবার যে হাতে কলমে প্রমাণ দেখাবে তার বন্ধুর নাতি কিভাবে তাকে ধোঁকা দিল। কেন যে এই পুরুষ জাতিকে বিশ্বাস করে না, তারপর দেখবে কি বলে বুড়ো। শায়লা উঠে বসলো আবার। কি মনে করে মহুয়াকে ফোন দিল। 2-3 বার রিং হওয়ার পর ফোন ধরলো মহুয়া। বড়পা, সকালে জরুরি ক্লাসে আছি, কি জন্য ফোন দিয়েছিস তাড়াতাড়ি বল। রিদওয়ান ইউকে যাচ্ছে জানিস? উত্তেজনায় বোনের ক্লাস চলাকালীন সময়ও কথা শুরু করলো শায়লা। মহুয়া ততধিক গম্ভীর হয়ে শান্ত গলায় জবাব দিল, জানি, না জানার কি আছে। শায়লার আকাশ থেকে পড়ার অবস্থা। সে চেঁচিয়ে উঠল, রিদওয়ান বলেছে তোকে? তাহলে আমাকে বলেনি কেন? তুই তো জানতে চাসনি কখনো। আমি খামোকা সেদে সেদে বলে কি তোর হাতে মার খাবো? শোন বড়পা, ক্লাস চলছে, আমি রাখছি, পরে কথা বলবো। শায়লা আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মহুয়া ফোন কেটে দিয়েছে। রাগে গা চিরবিরিয়ে ওঠে শায়লার। হিতাহিত জ্ঞান হারিয়ে মাকে ফোন দিল। মা, শুনেছ কিছু? সকালের এই সময়টাতেই রুবিনা ভীষণ ব্যস্ত থাকে। মেয়ের ফোনে বিরক্ত হলো। কি জানবো? তোমার আদরের রিদওয়ান নাকি ইউকে যাচ্ছে? জানি, এই বলতে সাত সকালে ফোন দিয়েছিস? ক্লাস নিয়ে আস তোর। রুবিনার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। শায়লা অসহিষ্ণু হয়ে চেঁচিয়ে উঠল, জানো মানে? তোমরা সবাই জানো, আর আমি জানি না কেন? তোর জানতে হবে কেন? তুই তো ওকে পছন্দ করিস না, তাহলে তোকে বলবো কেন? রুবিনার কথায় শায়লা দমে গেল। মিনমিনিয়ে বলল, তাই বলে জানাবে না? আমি ওর বউ না? আমার তো অধিকার আছে ওর সব ব্যাপারে জানার। রুবিনা হতবাক কণ্ঠে জানতে চাইল, তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি শায়লা? কি বউ লাগিয়ে রেখেছিস? গত 2 বছর একবারও ফোন দিয়েছিস ওকে? ও কি করছে না করছে জানতে চেয়েছিস? শায়লা ঝাঁঝিয়ে উঠল, আমি কেন ফোন দিব? ওর না আমার খবর রাখা উচিত ছিল? আগলে রাখার দায়িত্ব স্বামীর হয়, বউয়ের না। রুবিনা মেয়েকে ধমক দিল, বেশি বকবক করিস না শায়লা। ওর কি দায়িত্ব সেটাও ভালোই জানে। তোর সেসব নিয়ে না ভাবলেও চলবে। তাছাড়া দুজনের মতো আসিস, থাক না। তোরা তো কেন লাগছে ওকে নিয়ে? মন দিয়ে পড়ালেখা করছিস তাই কর। শায়লা বিস্মিত হলো। একটা ছেলে তোমার মেয়েকে বিয়ে করে তার সাথে অন্যায় করলো, আর তুমি এখনো তার পক্ষে কথা বলছো? তুমি কার মা সেটা বলো তো? অন্যায় করে কেউ যদি নিজেই নিজেকে শাস্তি দেয়, তাহলে তাকে কেন আমি আবার তাকে সাজা দিয়ে পাপ পাড়াবো, যেখানে আমি জানি আমার মেয়ের দোষও কম না। শোন, আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন দিস। রুবিনাও ফট করে ফোনটা কেটে দিল। শায়লা চরম মাত্রার রাগ উঠছে। মন চাইছে ফোনটা আছড়ে ভাঙতে। কত বড় সাহস! নিজে অন্যায় করে সবার কাছে সাধু সেজেছে, নিজের পরিবারের কাছে তাকেই ভিলেন বানিয়ে দিয়েছে। এখন আবার তাকে না জানিয়ে চুপি চুপি ইউকে যাওয়া হচ্ছে। খুব কেয়ার দেখাতো আগে, অথচ এখন বিদেশ যাওয়ার খবরটা পর্যন্ত তাকে দিল না। না জানিয়ে পালিয়ে যাওয়ার তাল। তারপর ওখানে গিয়ে কোনো এক সাদা চামড়ার সাথে ঝুলে পড়বে আর শায়লাকে ডিভোর্স লেটার পাঠাবে। ভাবনাটা শায়লার মাথা নষ্ট করে দিল। শায়লা ঠিক করলো সে যাবে রিদওয়ানের বাড়িতে, রিদওয়ানের কাছে কৈফিয়ত চাইতে। কেন তার সাথে এমন করলো? সে কি এতই ফেলনা? তাহলে এতদিন বউ বউ বলে মুখে ফেনা তুলে ফেলেছিল কেন? বদমাইশ ছেলেটাকে সে দেখে নেবে। ঠিকঠাক জবাব না দিলে ওকে যেতেই দেবে না কোথাও। আরে শাইলা যে, কি সৌভাগ্য আমার! তুমি এতদিন পর কোথা থেকে এলে? শায়লা সত্যিকার অর্থেই ভ্যাবাচাকা খেল। জাকিয়ার হাসি হাসি মুখ দেখে আর কথা শুনে তার গলা শুকিয়ে খুসখুসে কাশি উঠে গেল। এই মহিলা যেভাবে হাসছে নির্ঘাত কোনো মতলব আছে। শায়লা ভয়ে ভয়ে শুকনো হেসে জবাব দিল, আপনি ভালো আছেন আন্টি? জাকিয়া প্রাণ খোলা হাসি দিল, খুব ভালো আছি। এতদিনে রেদওয়ানের আঙ্কেল এসেছে দেখে খুশিও লাগছে। তোমার খবর কি বলো? ইউটিউবে নাকি টিউশন দিচ্ছ? ভালো, খুব ভালো। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো এখানে। শায়লার চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় হলো। জাকিয়ার আজ হয়েছে কি? তার সাথে এত গল্প ফেঁদছে কেন? শায়লা ঢোক গিলল। অনিচ্ছায় জাকিয়ার পাশে বসলো। জাকিয়া মুচকি হাসলো। জানো রেদওয়ান ইউকে যাচ্ছে কেন? শায়লা না বুঝে ভ্রু কুঁচকাল। জাকিয়া বলল, মানে রেদওয়ানের ইচ্ছে ছিল অস্ট্রেলিয়াতে যাবে, ওখানে এমডিও সুযোগ পেয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সেটা ক্যান্সেল করে
ও ইউকে যাচ্ছে। কেন জানো? শায়লা মাথা দুলায়। জাকিয়া চুচু শব্দ করলো। তুমি জানবে বা কিভাবে? তোমার সাথে তো আর রেদওয়ানে যোগাযোগ রাখেনি। আচ্ছা আমি বলছি শোনো, খুব গোপন কথা, কাউকে বলো না কিন্তু। রেদওয়ানকে তো আর বলবে না। ও যদি জানে আমি তোমাকে এসব বলেছি তাহলে খুব রাগ করবে। শায়লার বুক ধরফর করলো। এমন কি বলবে জাকিয়া? এভাবে বলছে কেন? শায়লা অস্থির চোখে রিদওয়ানের রুমের দরজায় নজর ফেলে। রিদওয়ান কি নেই বাসায়? জাকিয়া যেন শায়লার মনের চঞ্চলতা টের পেল। শায়লাকে ডেকে প্রশ্ন করলো, রেদওয়ান কি কখনো তোমাকে সেজুতির কথা বলেছিল? শায়লা থমকে গেল। সেজুতিকে? রিদওয়ানের সাথে সেজুতির কি সম্পর্ক? সে হতবিহ্বল হয়ে মাথা নাড়ে। না, বলেনি। কে সে? জাকিয়া গালে হাত দিয়ে অবাক হলো। ও মা, কি বলছো? সেজুতির কথা বলেনি তোমাকে? আমি তো ভাবতেই পারছি না ও তোমাকে সেজুতির ব্যাপারে কিছু জানায়নি। ছেলেটাও না কেমন দেখো। আমার খুব খারাপ লাগছে শায়লা। এত বড় ঘটনা কি তোমার থেকে লুকানো উচিত হয়েছে ওর? আচ্ছা আমি বলছি শোনো, সেজুতি ওর একমাত্র বান্ধবী। খুব ছোট থেকেই একসাথে পড়ালেখা করেছে। দুজন দুজনকে খুব পছন্দ করতো জানো। রেদওয়ান তো সেজুতি বলতেই অজ্ঞান ছিল। পড়ালেখা কোচিং সব একসাথে করতো ওরা। আমরা তো ভেবেইছিলাম ও সেজুতিকে বিয়ে করবে, কিন্তু ইন্টারের পর সেজুতি লন্ডন চলে গেলে রেদওয়ান খুব কষ্ট পেয়েছিল। জানোই তো রেদওয়ান ওর দাদুকে কি ভালোবাসতো। দাদুকে ফেলে দেশের বাইরে যাওয়ার কথা কখনো ভাবেনি। তাই ওকে ফেলে সেজুতি যখন দূরে চলে গেল, তখন থেকে রেদওয়ান নিজের মধ্যে গুটিয়ে গেল। রাগ করে সেজুতির সাথে সম্পর্ক ছিন্ন করলো। সেই থেকে দুজনারই অভিমান চলছে। এতদিনে মনে হয় সেজুতির সাথে রেদওয়ানের অভিমানের বরফ গলল। তা না হলে অস্ট্রেলিয়া যাওয়া ক্যান্সেল করে ইউকেতে কেন যাবে বলো? কি বলছেন এসব আন্টি? কম্পিত কণ্ঠে বলল শায়লা। ওর হাত পা কাঁপছে, মাথাটা ভনভন করছে। এসব কি বলল জাকিয়া? সব কি সত্যি, নাকি শায়লাকে মিথ্যে বলে রিদওয়ানের জীবন থেকে দূরে সরিয়ে দিতে চাইছে? যা কিছু ভেবে আজ এখানে এসেছিল সব কেমন এলোমেলো হয়ে গেল শায়লার। এত বড় বেইমানি তার সাথে? রিদওয়ান কিভাবে করতে পারলো এমন কাজ? রাগে শায়লার চোখ মুখ দিয়ে গরম হলকা বের হচ্ছে। জাকিয়া অবলা মুখ করে বলল,